ওকে, আচ্ছা আজকে দেখো, আজকে আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে হেরিডিটি, ইভলিউশন অ্যান্ড ম্যাডাম ইকো অ্যাডাপশন। হচ্ছে। ম্যাম ইকো হচ্ছে ম্যাম। হ্যাঁ, এক মিনিট জাস্ট। ওকে, দেখো, হেরিডিটি হচ্ছে তোমাদের আগে আগে বায়োলজিতে যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে সেল, হরমোন, তারপরেই যেটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই হেরিডিটি, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপশনস থেকে, বিশেষ করে হেরিডিটি মানেই হচ্ছে প্রথম একটা খুব কমন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি। জিন আমরা জানি, তাই তো? এবার সেই আজকেই সেই হেরিডিটি সম্পর্কে আমরা পড়বো। অ্যাকচুয়ালি দেখো, এই হেরিডিটি ব্যাপারটা অরিজিনটা কি, আমরা আমাদের অ্যানসেস্টার যারা বা আমাদের আগে যারা আছে তাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স নিজেদের মধ্যে ক্যারি করি। সেটা কিভাবে করি, কিভাবে তাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে আসে এবং আমাদের সাথে আমাদের পরিবারের লোকজনদের যে মিল থাকে সেটা কিভাবে আসে, সেটার একটা ডিটেল স্টাডি আজকে আমরা করব। দেখো, আমরা একটা খুব কমন ব্যাপার থেকে শুরু করি, সেটা হচ্ছে হিউম্যান বডি। আমি ফার্স্টে হিউম্যান বডি নিয়েই তোমাকে বলছি। হিউম্যান বডিতে ক্রোমোজোম নাম্বার কত আমরা মনে আছে কি তোমাদের? না 46। ম্যাম 46টা, হ্যাঁ, 46। 46টা, 46। আমি তো 52 বললাম। হ্যাঁ না 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 46। হ্যাঁ, 46, ঠিক আছে। এবার দেখো, এই 46 খানা ক্রোমোজোম, তার সাথে আমাদের রিলেশনটা কিরকমভাবে তৈরি হয়। আমরা যখন একদম জন্মাই, আমাদের জীবনের যে অরিজিন, যেখান থেকে একটা ফিউশন থেকে একটা এমব্রায়ো থেকে আমাদের সৃষ্টি হয়, সেখানেই সেখানেও ক্রোমোজোম নাম্বার 46। আর এখনো আমরা স্টিল 46টাকেই ক্যারি করছি, কিন্তু আমাদের গ্রোথ হয়ে চলেছে। এই গ্রোথ হচ্ছে কিভাবে? জাস্ট সেল ডিভিশন হচ্ছে। একটা সেল সেদিন একটা ওভাম আর একটা স্পাম ফিউজড হয়ে একটা যে এমব্রায়ো তৈরি করেছিল, সেটা ছিল একটা সেল। সেই সেলটাই নিজেকে বারবার করে মাল্টিপ্লাই করছে। এবার সেই মাল্টিপ্লাই করার সময় আমাদের গ্রোথ হচ্ছে। এটা ওয়ান টাইপ অফ সেল ডিভিশন ছিল, যেটাকে বলতাম আমরা মাইটোসিস সেল ডিভিশন। আর একটা ছিল মিওসিস। মিওসিস মানে কি, ধরো আমাদের তো ওই যে ধরো 46 খানা ক্রোমোজোম নিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল একটা সেল থেকে। যখন কোনো হিউম্যান বডিতে বা কোনো ধরো প্রাণীর শরীরে যারা হচ্ছে তার থেকে তার সন্তানের জন্ম হয়, তাদের যে গ্যামেট তৈরি হয়, গ্যামেট মানে গ্যামেটটা কিন্তু তার যে টোটাল ক্রোমোজোম, তার যে একটা সে যে স্পিসিসে বিলং করে তার যে কনস্ট্যান্ট একটা ক্রোমোজোম নাম্বার থাকে, তার অর্ধেক হয়। ঠিক আছে, যেমন ধরো আমাদের হিউম্যান দেখাতে আমরা জানি 46 খানা ক্রোমোজোম আমাদের বডিতে আছে। আমাদের যে সেক্স ক্রোমোজোম গুলো, যেগুলো জাস্ট সেক্সেল থেকে তৈরি হয়, স্পাম এবং ওভাম, তাদের কিন্তু ক্রোমোজোম নাম্বার হচ্ছে ঠিক অর্ধেক, 23 হওয়ার জন্য কি হয়, এটা একটা জিনিস বজায় রাখে, সেটা হচ্ছে স্পাম 23, ওভাম 23। এই 23 প্লাস 23 মিলে 46 হয়। তাতে একটা মানুষ থেকে একটা মানুষেরই জন্ম হয়। যদি ক্রোমোজোম নাম্বার বদলে যায়, তাহলে প্রাণীর আকার, আকৃতি, বৈচিত্র্য সমস্ত কিছু বদলে যায়। যেমন আমি তোমাকে বলছি, বিড়ালের হচ্ছে ক্রোমোজোম নাম্বার 38। এরকম করে তুমি যে কোনো কিছু যদি গুগল করো, দেখবে বিভিন্ন প্রজাতির ক্রোমোজোম নাম্বার বিভিন্ন, তাই তাদের চেহারার বৈপ্রকাশটা বিভিন্ন। ঠিক আছে, এই সবসময় এখান থেকে তোমাদের মনে রাখতে হবে কোনটা, যে আমাদের বডি সেলস এর ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, আর তার মধ্যে যদি সেক্স সেল হয় সেটা হচ্ছে 23, ঠিক তার অর্ধেক। ঠিক আছে, মনে থাকবে তো? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। ওকে ওকে, আচ্ছা দেখো, এবার এই যে আমাদের যে টোটাল ক্রোমোজোম নাম্বার, এটাকে আমাদের বলা হয় ডিপ্লয়েড সেট। এই ডিপ্লয়েড সেটটাকে দুটো সেট ধরে নেওয়া হয়, মানে 2n। ঠিক আছে, ঠিক তাহলে আমাদের যদি বডিতে 2n সংখ্যক ক্রোমোজোম নাম্বার থাকে, তাহলে আমাদের হ্যাপ্লয়েড সেট বা সেক্স সেলগুলোতে কতগুলো থাকবে? n নাম্বারস। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এখানে দেখো, এই হ্যাপ্লয়েড সেট, দুটো হ্যাপ্লয়েড সেটে দেখো একটা করে স্ট্র্যান্ড আছে, তাই তো? এই হ্যাপ্লয়েড সেটটা এখানে এসে দেখো দুটো সেট তৈরি করছে, মানে এই মানে অ্যাকচুয়ালি এটা কি,
যে রেড আর ইয়ালোটা মিলে মধ্যখানে স্ট্যান্ডটা তৈরি করেছে। এখানে এরকম, এখানে সেটা ডাবল হয়ে গেল। এটা একটা ধরো একটা প্যারেন্টের থেকে এসছে, এরকম দুটো প্যারেন্টের থেকে আসে, দিয়ে ডিপ্লয়েড সেট তৈরি করে। ঠিক আছে, দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড জাইগোট। দেখো এখানে হচ্ছে হ্যাপ্লয়েড স্পার্ম, হ্যাপ্লয়েড এগ দিয়ে তৈরি হয়েছে ডিপ্লয়েড জাইগোট। শুধুমাত্র তোমরা মনে রাখবে প্রাণীদের ক্ষেত্রে সাধারণত হয় না, হলে সেটা অ্যাবনর্মালিটিস যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 46 খানা ক্রোমোজোম, তো যে ব্লাড রিলেটেড বা ডিসিজ গুলো আছে যেগুলো আমাদের জেনেটিক ডিসিজ, পরিবারে কারোর থাকলে সেটা আবার হওয়ার সম্ভাবনা থাকে, সেটা অনেক সময় এই 47 খানা ক্রোমোজোমের উপস্থিতি বা 45 খানা ক্রোমোজোমের উপস্থিতি, 45 খানা ক্রোমোজোমের উপস্থিতি মানে একটা জায়গা ব্ল্যাঙ্ক থাকে। এই ক্রোমোজোমের এই মিস অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের হিউম্যান বডিতে অ্যাবনর্মালিটিস দেখা দেয়। ঠিক আছে, আচ্ছা এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বোঝা গেল তো? সবাই বুঝলে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, রাহুল, অভিরূপ, তোমাদের রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ ম্যাম শুনছি। আচ্ছা ঠিক আছে, দেখ নেক্সট। আচ্ছা, এই হেরিডিটি পড়তে গিয়ে ফার্স্ট আমরা, আচ্ছা তোমরা যখন গুগল করে দেখতে বললাম দেখবে, তখন কিন্তু ওই ধান, গম এদের ডিপ্লয়েড সেট, মানে ডিপ্লয়েড সেটে কতগুলো করে ক্রোমোজোম করে এগুলোও দেখবে। হ্যাঁ, এগুলো জাস্ট জেনে রাখবে, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কতটা ভ্যারি করতে পারে। কারোর 18, কারোর 36, কারোর 10, এরকম বিভিন্ন। আচ্ছা দেখো, মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, ইনি প্রথম যিনি আমাদের এই ইনহেরিটেন্স সম্পর্কে কোন কিছু তথ্য দিয়েছিলেন। তার প্রচার করা তথ্যগুলো পরে আরো মানে সেটা নিয়ে আরো গবেষণা করা হয়েছে, কিন্তু প্রথম তিনি এই সম্পর্কে প্রথম গবেষণা শুরু করেছিলেন। তিনি প্রথম কি করেছিলেন, এবং তিনি তার একটা সৌভাগ্য বলা দরকার যে তিনি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে শুরু করেছিলেন সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো অদ্ভুত সাফল্য এনে দিয়েছিল। যেরকম দেখো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই দেখো পিওর ব্রিডিং ইয়েলো লাইন, আর এটা হচ্ছে পিওর ব্রিডিং গ্রিন লাইন। ঠিক আছে, দেখো বলছে তিনি এই কথাটাই বললেন যে দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের মধ্যে ক্রসবিট করানো হলো, দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের মোটরের মধ্যে ক্রসবিট করানো হলো, কিন্তু তার ফলে দেখো যেটা এটাকে বলে প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, তারপরে F1 যেটা, সেটাকে বলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এই দু রকম আলাদা আলাদা ভ্যারিয়েন্ট নিয়ে তাদের মধ্যে ক্রসবিট করানোর পরও দেখো ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে দেখো পিওর ব্রিডটা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, মানে যে একটা ইয়ালোটা প্রকাশ পেয়েছে, গ্রিনটা কিন্তু প্রকাশ পায়নি, কিন্তু এরা কিন্তু দুজনকার ক্রসবিট করানোর ফলেই হয়েছে। এটা বলছে যে মেন্ডেল এটা বলেছিল যে ধরো দুটো বিভিন্ন প্যারেন্ট আলাদা হলেও কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা ক্ষেত্রে কোনো একটা বৈশিষ্ট্য যে কোনো একটা বৈশিষ্ট্যকে ডমিনেট করে দেয়। মানে ধরো উচ্চতা হচ্ছে একটা ট্রেট, তার মধ্যে কি কি হতে পারে, লম্বা মেটে। ধরো গায়ের রং একটা ট্রেট, সেটা হচ্ছে কালো সাদা, বা মানে ডিপ আর লাইট, ডার্ক আর লাইট, এরকম করে চোখের কালার, চুলের স্টাইল, এরকম বিভিন্ন জিনিস। মানে মানে ট্রেট, কোনো একটা ট্রেটের দুটো বৈশিষ্ট্যের মধ্যে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েন্ট থেকে আসে, তো যে কোনো একটাকে ডমিনেট করে দেয়। যে ডমিনেট করে তাকে বলা হয় প্রকট বা ডমিনেন্ট ক্যারেক্টার। আর যেটা মানে ডমিনেট হয়ে যায়, যেটা প্রকাশ পায় না শর্ট করে ম্যাক্সিমাম ভ্যারাইটির মধ্যে, সেটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। কিন্তু তারপরে কোনো একটা জেনারেশনে কিন্তু সবকটাই প্রকাশ পেতে পারে। দেখো এবার ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের মোটরগুলোকে নিয়ে তাদের মধ্যে যদি ক্রসবিট করানো হয়, যে দুটো হয়েছে, সেখানে দেখো যে এখানে 4টে উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু 3টে ইয়েলো, একটা গ্রিন। মানে এটা সুপ্ত অবস্থায় ছিল, কোনো একটা জেনারেশনে কিন্তু প্রকাশ পাবেই। এইটাই কিন্তু বলা হয় ল অফ ডমিনেন্স। ঠিক আছে, তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের যে তিনি কোন ক্রসবিডটা থেকে ল অফ ডমিনেন্সটা পেয়েছিলেন, বা এটা হচ্ছে ফার্স্ট ক্রসবিড, মানে মোনো ক্রসবিড বলে, মানে একটা ক্যারেক্টার নিয়ে করেছিলেন। ঠিক আছে, সেটা থেকে মানে একটা ক্যারেক্টার থেকে যেটা পেয়েছে, একটা ক্যারেক্টারকে ওপর নজর রেখে, সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স। বা দিতে পারে যে মোনোক্রসবিড যে এক্সপেরিমেন্টটা করেছিল, তা থেকে কোন রেজাল্টটা তিনি পেয়েছিলেন।
এই তিনটে দেওয়া থাকবে, হয়তো তার সাথে আরেকটা দেওয়া থাকবে, তখন তোমাকে বলতে হবে ল অফ ডমিনেন্স। সবাই বোঝা গেল? এটা দেখবে আগে তোমরা ছোটবেলায় একটু মনে করবে যে ক্লাস 10-এ তোমরা পড়েছিলে লম্বা আর বেঁটে মোটর গাছ দিয়ে করেছিলে, মনে আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম মনে আছে। হ্যাঁ, ঠিক সেই রকম। আচ্ছা দেখো, এটা হচ্ছে সেকেন্ডটা, মানে হচ্ছে ডাইক্রসবিট হাইব্রিডাইজেশন। এই ডাইক্রসবিট হাইব্রিডাইজেশনে দুটো ক্যারেক্টারস নিয়ে করবে, সেটা দেখো। আচ্ছা দেখো, এর আগে একটা তোমাদের এর এর আগের যে পোর্শনটা সেটা আমি তোমাকে একটুখানি এর আগের পাতায় করে দেখাচ্ছি। 1 মিনিট। দেখো এখানে ডাইক্রসবিটটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এখানে যেটা করেছিল, মানে ওরা যখন দুটো ক্যারেক্টার নিয়ে করেছিল, ঠিক আছে, তখন পিওর ইয়েলো আর রাউন্ড, তার সাথে এটা হচ্ছে ইয়েলো। আচ্ছা দেখো, এটা ছিল ইয়েলো আর রাউন্ড, আর এখানে একটা নিয়েছিল দেখো। আচ্ছা কথা শোনা যাচ্ছে না? তোমরা সবাই শুনতে পাচ্ছ? বাদল লিখছে কথা শোনা বাদল যাচ্ছে। দা মানে নেটওয়ার্ক প্রবলেম। ম্যাম শোনাচ্ছে তো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। দাঁড়াও, বাদলে মনে হয় নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ইয়েলো আর রাউন্ড, আর এটা হচ্ছে গ্রিন এবং কার্লড, ঠিক আছে? দুটো এবার মানে এর আগেরটার সাথে একটা পার্থক্য হচ্ছে, এটা এখানে খালি একটা বৈশিষ্ট্য নিয়ে তিনি চেক করছিলেন, এবার এখানে দু রকম। দেখো এ যে এখান থেকে যে গ্যামেটটা বেরোতে পারে সেটা হচ্ছে ওয়াই আর ক্যাপিটাল আর। এখানে একটা কথা বলে দিই, এটা হচ্ছে কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার, মানে কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। এইটা দেখো y is equal to small, এটা হচ্ছে গ্রিন কার্ড। এরা দুজন দুটো গ্যামেট তৈরি করলে এদের দুজনকার ফার্স্ট ক্রসবিট হলে যে ক্যারেক্টার গুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে দেখো ওয়াই ক্যাপিটাল আর, ওয়াই স্মল আর, স্মল ওয়াই বড় আর, স্মল ওয়াই স্মল আর। দেখো এখানে এটা কি, তোমরা একটু বলার চেষ্টা করো। এটা হচ্ছে ইয়েলো রাউন্ড, এটা হচ্ছে ইয়েলো গ্রিন, এটা হচ্ছে ইয়েলো কার্লড, তাই তো? এই ট্রেডটা হচ্ছে, ইয়েলো রাউন্ড। এটা হচ্ছে না, এটা হচ্ছে গ্রিন রাউন্ড, এটা স্মল ওয়াই, এটা হচ্ছে গ্রিন আচ্ছা রাউন্ড, আর এটা হচ্ছে গ্রিন কার্লড, ঠিক আছে? এই চার রকমের ক্যারেক্টার আমরা পেলাম, এই চারটে পসিবল ক্যারেক্টার হতে পারে, তাই তো? হ্যাঁ ম্যাম। ওকে দেখো, নেক্সট দেখো এখানে আমরা কি করেছি, এই যে এইটা হচ্ছে ফিমেল গ্যামেট, এটা হচ্ছে মেল গ্যামেট, এই দুটো সাইন। এখানে ঠিক যেমন করে পরপর স্মল আর ওয়াই ক্যাপিটাল আর ওয়াই এরকম করে লিখেছি, ঠিক এই ডান দিক থেকেও দেখো এটা ঠিক সেম সেম অর্ডারে লিখেছি। দিয়ে দেখো এই ধরো এই ঘরটা, এখানে কি হবে, এই ঘরটাতে আর স্মল আর ওয়াই, আর এদিক থেকে স্মল আর ওয়াই, মানে যে ঘরটাতে দেখছো সেই ঘরে কলাম আর রো বরাবর মেলাও, তাহলে ডাবল আর ডাবল স্মল ওয়াই হচ্ছে। এরকম করে পুরো ঘরটা এরকম করে ফিল আপ করা আছে, ঠিক আছে? এবার দেখো এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে কোনটার কি রকম বৈশিষ্ট্য হবে। দেখো ডিফারেন্ট ভ্যারাইটির আমরা এখানে কি কি নিয়ে শুরু করেছিলাম, রাউন্ড ইয়েলো আর গ্রিন কার্ড।
এখানে দেখো তুমি রাউন্ড ইয়েলো গ্রিন কার্ল তো পাচ্ছই, তার সাথে দেখো কত রকমের ক্যারেক্টার পাচ্ছ। এই যে ইয়েলো কার্ল দেখতে পাচ্ছ, তারপর গ্রিন রাউন্ড দেখতে পাচ্ছ, মানে যেটা নিয়ে তুমি শুরুও করোনি সেরকম ধরনের ভ্যারিয়েন্ট এখানে পেয়ে গেলে। সবাই বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ ম্যাম। মানে ক্রস মানে গুণ হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে যে ঘরটা দেখছো, যে চেক বক্সটা দেখছো, সেখানে রো আর কলাম বরাবর দেখো, তাহলেই মেলাতে পারবে। মানে ধরো ধরো এই ঘরটা, ম্যাম ফার্স্ট ফার্স্ট মানে আর ওয়ার হ্যাঁ মানে স্মল ওয়াই স্মল ওয়াই। একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই ঘরটা তো এর রো মাথায় আছে আর ওয়াই, আর পাশে আছে এই আর ওয়াই, এই দুটো মেলানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বুঝেছি। আচ্ছা বুঝেছো তো? হ্যাঁ 4 4। আচ্ছা দেখো, ম্যাডাম 4 নম্বর দিয়ে ওদিকে মানে কলমের 4 নম্বর ওদিকে রোয়ের 4 নম্বর এইভাবে গুণ হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তুমি বুঝেছি। যে বক্সটাতে যাচ্ছ, দাঁড়াও আমি তোমাদের আরেকবার এটা দেখাচ্ছি। 1 মিনিট একটু ওয়েট করো, আমি তোমাকে একটা ঘরের ইয়েটা দেখিয়ে দিই। 1 মিনিট জাস্ট। ধরো আমি তোমাকে এই ঘরটা দেখাচ্ছি তো, এই যে এইটা, আর একটু দেখো। বুঝতে পারলে? দেখো স্মল আর ক্যাপিটাল ওয়াই, মানে যে ঘরটাতে নিচ্ছ তার রো আর কলামটা চেক করবে। হ্যাঁ বুঝেছি। ওকে, এরকম করে এখান থেকে দেখো, এখানে মেন্ডেলের আর একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে আর একটা তিনি ল বললেন যে তারা খালি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন আলাদা, সবকটা ক্যারেক্টার আলাদা হয়ে যায় এমন নয়। তারা যতগুলো ক্যারেক্টার ভ্যারিয়েন্ট পসিবল ততগুলো ভ্যারিয়েন্টের নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে ল অফ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। হ্যাঁ, সেকেন্ড ল থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মানে যতগুলো তারা ক্যারেক্টার তৈরি করা সম্ভব। আমরা তো প্রথম টাইপ কি পেলাম? ল অফ ডমিনেন্স। আচ্ছা একটা কথা, প্রথমটা থেকে ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, সেটা দুটোই পেয়েছিলাম। যে প্রথম ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে একটাকে ডমিনেট করে আরেকটা ক্যারেক্টার প্রকাশ পেয়েছিল, এবং সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে সেটা প্রত্যেকে আলাদা হয়ে গেছিল। আমরা থার্ড মানে এই সে মনো ডাইহাইব্রিড ক্রসটাতে কি দেখলাম? শুধু আলাদা হয়ে যায় তাই না, যতগুলো নিজেদের মধ্যে পসিবল অ্যারেঞ্জমেন্ট সম্ভব ইন্ডিপেন্ডেন্টলি ততগুলো তৈরি করতে পারে ওরা। এখানে দেখো, এখানে কত কত রকমের তৈরি হয়েছে, এই রেশিওটা আমাদের করতে হয়। তাহলে মনোহাইব্রিড ক্রস থেকে আমরা দুটো পেয়েছি, সেটা হচ্ছে এই যে দেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি, 1 মিনিট। তোমরা একটু খাতায় নোট ডাউন করো তোমার, আর এইখানে লিখছি। মনোহাইব্রিড ক্রস থেকে কি কি পাচ্ছি? ল 1 আর 2টা, ঠিক আছে? আর ডাইহাইব্রিড ক্রস থেকে, ওখানে ওই পাতায় একটু লেখার জায়গা নেই বলে আমি এখানে লিখছি। ডাইহাইব্রিড ক্রস থেকে আমরা ল 3টা পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আচ্ছা ম্যাম আরেকবার ম্যাম ডাই হাইব্রিডটা গুণ। ডাইহাইব্রিড ক্রস থেকে আমরা 3 নম্বরটা পাচ্ছি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ঠিক আছে। ঠিক আছে? আর একটা জিনিস দেখো,
এখান থেকে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে এই মনোহাইব্রিড ক্রসে যে আমাদের দু ধরনের রেশিও পড়তে হয়, ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে ফিনোটাইপটা হচ্ছে বাহ্যিক ভাবে বা ফিজিক্যালি যেগুলো আলাদা, মানে ফিজিক্যালি আলাদা হলেই সেটাকে ফিনোটাইপ রেশিও দিয়ে আলাদা করা যাবে। মানে দেখো এর ফার্স্ট সেকেন্ড জেনারেশনে কি পেয়েছি, তিনটে একরকম একটা আলাদা, তাই তো? হ্যাঁ। তিনটে গেল আর একটা আলাদা। এটাকে হচ্ছে ফিনোটাইপ রেশিওটা হচ্ছে 3:1। এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও। মনোহাইব্রিড কাছে ফিনোটাইপ রেশিও। আর জিনোটাইপ রেশিও দেখানোর জন্য তোমাদের একটা চেকার বোর্ড আমাকে দেখাতে হবে। দেখো দাঁড়াও, চেকার বোর্ডটা দেখানোর জন্য 1 মিনিট জাস্ট তোমরা ফিনোটাইপ রেশিওটা লেখো, আমি চেকার বোর্ডে দেখাচ্ছি। চেকার বোর্ডটা আগে অ্যারেঞ্জ করে নিই, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, এইখানে এটা হচ্ছে পিওর টল একটা ট্রেট, পিওর টল একটা মটর গাছ। এটা হচ্ছে পিওর মানে ডোয়ার্ফ, পিওর ডোয়ার্ফ একটা মটর গাছ। এদের ক্রসবিট ক্রসবিট করানোর ফলে যেটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড টল হয়েছে। ঠিক আছে, মানে দেখতে টল কিন্তু এটা এর মধ্যে হাইব্রিড ক্যারেক্টার আছে, দুটোই মিশিয়ে আছে, তাই তো? এটা হচ্ছে পিওর, এগুলো হচ্ছে পিওর টল, পিওর টল। এটা হচ্ছে পিওর ডোয়ার্ফ। এদের ক্রসবিট করানোর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হাইব্রিড টল, মানে দেখতে টল কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে দুটো ক্যারেক্টারিস্টিক্সই আছে। এবার হাইব্রিড টল দুটো ট্রেড দিয়ে তোমাকে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন করা হলো। দেখো এখানেও টি টি, তাহলে হবে কি, এটা হচ্ছে কি বেরোলো, পিওর টল তো। এটা হ্যাঁ। দেখো টি স্মল টি, মাল্টি। হ্যাঁ তাহলে এটা হাইব্রিড টল। এটা টি স্মল টি, এটা হাইব্রিড টল। আর এটা স্মল টি আর স্মল টি, দুটো এটা। মাল্টি। তাহলে দেখো জিন যদি চেক করো, এখানে এক, এখানে দুটো, এখানে একটা, মানে 1:2:1। এটা হচ্ছে জিনোটাইপ রেশিও। ওকে, তাহলে তোমাদের এখান থেকে দেখো আরো তিনটা প্রশ্ন বললি। প্রথম প্রশ্ন হচ্ছে, ফার্স্টে তো লস গুলো তো বলা হলো, সেকেন্ড হচ্ছে মেন্ডেল কোন জিনিসটা, কোন গাছ নিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, পার্টিকুলারলি এই পি প্ল্যান্ট নিয়েই করেছিলেন। ফিনোটাইপ রেশিও, মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপ রেশিও হচ্ছে 3:1 এন্ড জিনোটাইপ রেশিও 1:2:1। পরীক্ষা হলে যদি ভুলেও যাও, নিজেরা এরকম করে বের করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা এতখানি ঠিক আছে তো, আমি নেক্সট পজিশনে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ। এখানে দেখো, এখানে হচ্ছে ফিনোটাইপ রেশিও আর জিনোটাইপ রেশিও এখানকারই মনে করতে দেয়। এখানকার ফিনোটাইপ রেশিও হচ্ছে, তোমরা একটুখানি নিচেগুলো লিখে লিখে পড়ে দেখবে যে রাউন্ড রাউন্ড কার্ল কোনটা, রাউন্ড ইয়ালো কোনটা, গ্রিন কার্ল, এগুলো হচ্ছে। এখানকার ফিনোটাইপ রেশিও হয় 3:1। ঠিক আছে, না সরি 9:3:3:1। ঠিক আছে, এখানকার ফিনোটাইপ আচ্ছা। রেশিও আমি লিখে দিচ্ছি। আচ্ছা ম্যাম। 1 minute just. Nine is to 3:1. ওকে, আর জিনোটাইপ রেশিওটা একটা লম্বা হয়, ঠিক আছে? ওটা আসে না এক্সামে, জাস্ট জেনে রাখবে, ঠিক আছে? ওটা ওটা তোমাদের কাজ রইলো, এখান থেকে জিনোটাইপ রেশিওটা বের করবে। নেক্সট দেখো,
এখানে জিনোটাইপ ফিনোটাইপ এগুলোর আমি ডেফিনেশন লিখে দিয়েছি। দেখো, জিনোটাইপ ইজ দ্য কম্পোজিশন অফ জিনস প্রেজেন্ট ইন অ্যান অর্গানিজম। জিনোটাইপ হচ্ছে তার মধ্যে কোন ট্রেটের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে পার্টিকুলারলি সেটা জানা। আর ফিনোটাইপ হচ্ছে তোমার মানে তার মধ্যে ফিজিক্যালি কোন ক্যারেক্টারিস্টিক্সটা প্রকাশ পাচ্ছে সেটা। আর এখানে F1 F2 এগুলো মানে কি সেগুলো আমি ডিফাইন করে দিয়েছি। F1 মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F2 মানে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, ঠিক আছে। এখানে দেখো মেন্ডেল কিসের সাথে এই এক্সপেরিমেন্টটা করেছিল। একটা তো হচ্ছে গার্ডেন পি, এটা কমন নেম, এর যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে পিসাম স্যাটিভাম। এটা মনে রাখবে, অনেক সময় ধরো সায়েন্টিফিক নেম দিয়ে দিল, তখন তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবে। আর দেখো, তিনি নানা রকম মটর গাছের থেকে 7খানা ক্যারেক্টার তিনি ইউজ করেছিলেন, ঠিক আছে। এই দেখো, মানে বীজের আকার, বীজের রং, ফুলের আকার, ফুলের রং, ফলের টাইপ, ঠিক আছে। এরকম 7খানা ক্যারেক্টার নিয়ে তিনি কাজ করেছিলেন এবং এতে তিনি সাফল্য কেন পেয়েছিলেন। এটা মটর গাছ তো মানে বেশ খুব কম বর্ষজীবী উদ্ভিদ, এবং তার ফলে তিনি অনেক কটা জেনারেশন সেটাকে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। এবার দেখো, এবার হচ্ছে মানে হিউম্যান সেক্স ডিটারমিনেশনস। হিউম্যান সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে সে তোমাদের যেটা মনে রাখতে হবে, দেখো আমাদের হিউম্যান বডিতে আমি কটা বলেছি 46খানা ক্রোমোজোম থাকে, তাই তো। এবার দেখো 46খানা ক্রোমোজোম থাকে, আমি বলেছি সেক্স সেলে 23খানা করে ক্রোমোজোম থাকে। মানে সেক্স সেল মানে হচ্ছে স্পার্ম আর ওভাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এর মধ্যে 22 প্লাস একটা গ্যাপ দিলাম এখানে 22। এই গ্যাপটা কিসের জন্য? এইটা 23খানা যে থাকে সেটা হচ্ছে বডির কোনো ক্যারেক্টারকে ডিটারমাইন করে, এই, ঠিক আছে। আর এই যে এটা এটা পার্টিকুলারলি এক্স বা ওয়াই কিছু একটা হয়, যে কোনো একটা। এবার দেখো, মেয়েদের ক্ষেত্রে দুটো, মেয়েদের যে জিনোটাইপ সেটা হচ্ছে এক্স এক্স, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই। মানে মেয়েদের ক্ষেত্রে দুটোই সেম। এখানে যদি হোম এটা হচ্ছে হেটেরোটাইপ, এটা হচ্ছে এক্স ওয়াই। যখন একটা স্পার্ম আর ওভাম তোমাদের একটা স্পার্ম আর ওভাম দুটোর মধ্যে ফিউশন হয়, তখন কি হয় দেখো, একটা মেয়ের থেকে যে কন্ট্রিবিউশনটা আসে, ধরো মেয়েটা কি, মেয়েদের শরীর থেকে কি আসে 22 প্লাস। দাঁড়াও আমি এখানে দেখো, একটা মেয়ের যে দুটো ওভাম, ধরো মেয়ের যে ওভামটা তৈরি হচ্ছে সে 22 প্লাস এক্স কিংবা 22 প্লাস এক্সই দিচ্ছে, কিন্তু একটা ছেলের বডি থেকে 22 প্লাস এক্স কিংবা 22 প্লাস ওয়াই যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রোমোজোমের আকার অনুসারে এই দুটো ক্রোমোজোমের নাম করা হয়েছে। যদি এই এই ওভামটার সাথে এই স্পার্মটার ফিউশন হয় তাহলে সেটা, আচ্ছা এখানে আমি উল্টো দিকে লিখলাম, এক মিনিট দাঁড়াও, এটা আমি অ্যাকচুয়ালি উল্টো দিকে লিখে ফেলেছি। তোমার অ্যাকচুয়ালি 22 মানে এক্স এক্স মিললে ফিমেল হয়, মানে দুজনেই এক্স হলে ফিমেল হয়। আর যদি ওয়াই আর এক্স মেলে, যেটা ছবির সাথে আমার লেখাটা একটু উল্টো হয়ে গেল, আমি চেক করিনি আগে। যদি 20 এক্স এর সাথে ওয়াই হয় তাহলে মেল হয়। তাহলে সেক্স ডিটারমিনেশনে যদি কারোর ভূমিকা থেকেই থাকে সেটা হচ্ছে বাবার, কিন্তু সেক্ষেত্রে এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, এটাতে কারোর হাত অ্যাকচুয়ালি থাকে না, ঠিক আছে। কিন্তু সেক্স ডিটারমিনেশনে যদি এরকম থাকে যে রেসপন্সিবল কে, তাহলে হচ্ছে সে হচ্ছে ফাদার, কারণ মেয়েদের বডি থেকে দুটোই সেম সেম সেল যায়। ওকে, তাহলে বোঝা গেল এই জায়গাটা হিউম্যান সেক্স ডিটারমিনেশন। অনেক সময় কি হয় বলতো, এই যে অ্যাবনর্মালিটিস গুলো দেখা দেয় তখন এক্স এক্স ওয়াই এরকম দেখা দেয়, বা এরকম দেখা দিতে পারে যে এগুলো হচ্ছে অ্যাবনর্মালিটি। এক্স এখানটা ব্ল্যাঙ্ক জিরো, এইগুলো হচ্ছে অ্যাবনর্মালিটিস শো করে, ঠিক আছে। তখন হিউম্যান বডিতে নানা রকম অ্যাবনর্মালিটিস দেখা দেয়। আচ্ছা দেখ, তাহলে হিউম্যান হেরিডিটি সম্পর্কে যতক্ষণই বলার হয়ে গেল, এবার হেরিডিটি নিয়ে কয়েকটা জিনিসের কথা বলি। এই নোটটা তোমাদের আমি
পরের দিন মানে নেক্সট ক্লাসে করাবো। আমি একটু জাস্ট এখানে বলে রাখছি যে হেরিডিটি থেকে কি কি রোগ আমাদের ক্যারি ফরওয়ার্ড হয়, সেটার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস দেখবে তোমরা তো ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমরা যখন এক্সাম দিতে যাও বা কোনো কিছু ইন্টারভিউ দিতে যাও, তোমাদের কালার ব্লাইন্ডনেস চেক করে, এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে অনেকেরই সেটা দেখা যায় কালার ব্লাইন্ডনেস। সেটা বিভিন্ন পার্সেন্টেজে হয়। এই কালার ব্লাইন্ডনেস হচ্ছে এমন একটা রোগ, এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই প্রকাশ পায়। কেন বলো তো? কিছু কিছু ক্যারেক্টার আছে যেটা শুধুমাত্র একটা ওয়াই ক্রোমোজোমই ক্যারি করে। এবার দেখো একটা জিনিস, একটা মেয়ে যখন হচ্ছে দুটোই এক্স ক্রোমোজোম, এবার একটা এক্স ক্রোমোজোম একটা এক্স ক্রোমোজোমের ক্যারেক্টারকে ডমিনেট করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু দেখো ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থেকে আসা আর ওয়াই ক্রোমোজোম থেকে আসা দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পায়, কেউ কারোটা ডমিনেট করতে পারে না, সেম টাইপের ক্রোমোজোম নয় বলে। মেয়েরা কিন্তু ক্যারিয়ার হয়, ঠিক আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস থাকলেও আর একটা এটা হচ্ছে এক্স লিঙ্কড রোগ, একটা এক্স ক্রোমোজোম লিঙ্কড রোগ। মেয়েদের ক্ষেত্রে সেটা ঢাকা পড়ে যায় কারণ আর একটা এক্স ক্রোমোজোম তাদের বডিতে থাকে বলে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে ওইটাকে ডমিনেট করার জন্য আর আদার্স কোনো এক্স ক্রোমোজোম থাকে না, ওই জন্য ছেলেদের ক্ষেত্রে সেটা রোগটা প্রকাশ পায়। মেয়েরা হচ্ছে ক্যারিয়ার আর ছেলেরা হচ্ছে এটা তাদের মানে এটা হচ্ছে ছেলেটাই রোগের ভুক্তভোগীটা হয়। এছাড়া হচ্ছে হিমোফিলিয়া, এরকম নানা রকম কিছু রোগ আছে, বংশগত রোগ, যেগুলো আমরা আমাদের বংশ থেকে পেয়ে থাকি, ঠিক আছে? কখনো হয়তো আমাদের মধ্যে প্রকাশ না পেলেও সেটা আমাদের কোনো সন্ততির মধ্যে প্রকাশ পেতে পারে। এটা শুধু রোগ বলে বলছি না, এটা যে কোনো ক্যারেক্টারই, এটা ল অফ ডমিন্যান্সের জন্য, ঠিক আছে? তাহলে তোমাদের হেরিডিটিটা বোঝা গেল? সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ ম্যাডাম। ওকে, বাকিরা সবাই চুপ, কোথায় গেছে? দেবজ্যোতি ম্যাডাম ওই ডবল এক্স। হ্যাঁ, কি হয়েছে? কি রে দেবজ্যোতি? এই তো আছি তো। হ্যাঁ ম্যাম আছি, আচ্ছা শুনছি চুপ। ঠিক আছে। আচ্ছা দেখ, নেক্সট হচ্ছে ইভলিউশন। আচ্ছা, ইভলিউশন আমরা জানি কি, ধরো এখানে ইভলিউশন তোমাদের একটুখানি যখন প্রশ্ন করবে, প্রশ্ন অ্যাটেন্ড করবে, একটুখানি খালি চেক করে নেবে প্রশ্নটা ইভলিউশন না মিউটেশন না ভ্যারিয়েশন কি দিয়েছে। এই প্রত্যেকটা কিন্তু একটু আলাদা আলাদা জিনিস। মিউটেশন মানে হচ্ছে ধরো কোনো একটা কারণে কোনো একটা জিনের আকস্মিক পরিবর্তন, যেমন ধরো এই যে ভূপাল গ্যাস দুর্ঘটনা বা জাপানে হিরোশিমা নাগাসাকি এই যে বম ব্লাস্টিং গুলো হয়েছিল, তারপরে তাদের শরীরে জিনের মানে তাদের পরের জেনার, সেখানে তো হয়েছিল, তাদের জিনের এমন একটা অস্বাভাবিক পরিবর্তন হয়ে গেছে, তাদের জাস্ট পরের জেনারেশনেই বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে বা এরকম ধরনের কিছু পরিবর্তন হচ্ছে, এগুলো হচ্ছে জিনের মিউটেশন, ঠিক আছে? এই যে ধরো আমাদের এখন আমরা এখন যে সময়ে আছি, সেই সময় যে সমস্ত রোগগুলো হচ্ছে, সেই সাথে আমাদের শরীরটা এমনভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে জিনের মিউটেশন, কিন্তু সেটাতে আমাদের কোনো মানে বাহ্যিকভাবে পরিবর্তন হচ্ছে না, কিন্তু শরীরের ভিতরে পরিবর্তন হচ্ছে। কিন্তু ইভলিউশন মানে এরকম স্মল চেঞ্জেস গুলো হতে হতে, মানে সাম অফ স্মল চেঞ্জেস ইজ কল্ড ইভলিউশন। একটা সম্পূর্ণ আলাদা প্রাণী তৈরি হয়ে যাবে, আলাদা জাতি তৈরি হয়ে যাবে, তাকে বলা হয় ইভলিউশন, ঠিক আছে? যেমন দেখো এখানে এর থেকে এর একটা বড় পরিবর্তন, এর সাথে এর অনেক পার্থক্য, বাহ্যিকভাবে অনেক পার্থক্য, এইটাকে ইভলিউশন বলে। তাই যখন তোমরা পড়বে কোশ্চেন অ্যাটেন্ড করবে, এটা কিন্তু তোমরা খুব ভালো মতো খেয়াল রাখবে, সেটা মিউটেশন দিয়েছে না ইভলিউশন দিয়েছে, কি জানতে চেয়েছে তোমাদের থেকে। আর এই এই ইভলিউশন সংক্রান্ত প্রথম যে থিওরি দিয়েছিল সে হচ্ছে ল্যামার্ক, ঠিক আছে? তিনি কিন্তু প্রথম এই জিনিসটা তুলে ধরেছিলেন, কিন্তু তার বলা অনেক কিছু পরে ভুল প্রমাণিত হলেও তিনি এটার পথপ্রদর্শক। নেক্সট দেখো। আচ্ছা, ডারউইনস থিওরি বলার আগে তোমাদের ল্যামার্কের থিওরি কিছু বলি। ল্যামার্ক বলেছিলেন যে ল্যামার্কের কয়েকটা বেশ থিওরি আছে যে আমাদের ইউজফুলনেসের ওপর আমাদের কোনো একটা অঙ্গের অ্যাক্টিভিটি নির্ভর করে, মানে আমরা যেটা যেটা ব্যবহার করছি, যেমন ধরো যেটা আমরা ব্যবহার করছি না সেটা হচ্ছে আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা তিনি বলেছিলেন, ঠিক আছে? কিন্তু এটা পরে ভুল প্রমাণিত হয় বা কিরকম দেখো,
ল্যামার্ক যে বই, ল্যামার্কের যে 4টে থিওরি আছে, আচ্ছা ল্যামার্কের থিওরি কত মনে আছে? মনে নেই তো? না। আচ্ছা দাঁড়াও আমি বলে না দিচ্ছি। ম্যাম, ভুলে গেছি। আচ্ছা দেখো, তিনি কি বলছিলেন যে মানে ধরো হাঁস, হাঁস আগে এক সময় ধরো আমাদের ল্যান্ডে থাকতো, মানে স্থলচর প্রাণী ছিল। কিন্তু সে যখন আস্তে আস্তে জলে যাতায়াত শুরু করে, ঠিক আছে, তখন তার দুটো আঙুলের মধ্যখানে লিপ্তপাত হয়, মানে তার সে ওই জায়গাটা ব্যবহার করছে বলে তার জলে সাঁতার কাটার সুবিধার জন্য লিপ্তপাত তৈরি হয়, ঠিক আছে। এইরকম নানা রকম তিনি অঙ্গের ব্যবহার অব্যবহারের একটা উদাহরণ দেন। যেমন ধরো আমাদের অ্যাপেন্ডিক্সটা, আমরা কি এখন ইয়ে খাবার খাই, সব মাংস করা রোস্টেড, মানে কাঁচা মাংস কিছু খাই না, সব রোস্টেড খাবার খাই, কাঁচা শাকসবজি কম খাই। যখন আমাদের কাঁচা শাকসবজি খেতে হতো তখন আমাদের অ্যাপেন্ডিক্সটা খুব বেশি সক্রিয় ছিল, কিন্তু এখন যেহেতু বহু বছর ধরে আমার দরকার পড়ে না, ওই জন্য আমাদের অ্যাপেন্ডিক্সটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে গেছে, অ্যাপেন্ডিক্সটার কোনো কাজ আপাতত হয় না, ঠিক আছে। তারপর বলছে অর্জিত বংশে বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, মানে বলছে আমরা আগের পুরুষ থেকে যে বৈশিষ্ট্য তারা যে কাজটা করে এসছে সেটারই বংশানুসরণ হয়েছে। যেমন ধরো বলছে যে খাদ্যের প্রয়োজনের জন্য কিছু প্রাণী উঁচু ডালের খাবার খাওয়ার চেষ্টা করলো, সেই করে করে নাকি জিরাফের গলা লম্বা হয়ে গেছে। কিন্তু এটা পরে ভুল প্রমাণিত হয়েছে। কেমন করে? দেখাচ্ছে যে স্ত্রী ইঁদুর পুরুষ ইঁদুর দুজনকারই লেজ কেটে দিচ্ছে, কিন্তু পরে তাদের সন্তান হিসেবে লেজ কাটা ইঁদুর কিন্তু জন্ম নিচ্ছে না, তাদের কিন্তু এরকম তিনি, ইঁদুর তো শর্ট লিভড অ্যানিমাল, অনেক কটা জন্মই অনেক কটা জেনারেশনই তিনি লক্ষ্য করেছিলেন, কিন্তু এরকম কিন্তু দেখা যায়নি। তারপর ইয়ে ড্রসোফিলা মাছি এটা উনি করেছিলেন যে উম, তাদের যে প্যারেন্ট তাদেরকে অন্ধকার করে রেখেছিলেন, কিন্তু কোনো প্রজন্মেই মানে অন্ধ মাছির জন্ম হয়নি, ঠিক আছে। তার মানে কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয় না, তাই তো। কিন্তু তিনি প্রথম এই কথাগুলোকে তুলে ধরেছিলেন, এবং এটার ওপরেই কিন্তু পরে আরো আহ, মানে গ্রুপ অফ সায়েন্টিস্টরা কাজ করে এটাকে আরো মডিফাইড রুল বের করেছে। এবার ল্যামার্কের পর যে আসে সেটা হচ্ছে ডারউইন। দেখো ডারউইনের কিছু থিওরি, ঠিক আছে, এই যে এই থিওরির নামগুলো মনে রাখবে: ওভার প্রোডাকশন, লিমিটেড ফুড অ্যান্ড স্পেস, মানে কেন কোনো একটা প্রজাতির মধ্যে স্ট্রাগল তৈরি হয়। একটা এখন একটা প্রাণীর স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যা বাড়ানো। সে জনসংখ্যা বাড়ায় তখন তাদের খাবার আশ্রয় এগুলো ঝামেলা হয়, তখন তাদের বেঁচে থাকার জন্য লড়াই শুরু হয়, বেঁচে থাকার জন্য লড়াই শুরু হওয়ার পর তাদের নিজেদের মধ্যে যে নিজেকে চেঞ্জ করে পৃথিবীতে থেকে যেতে পারে সে হচ্ছে মানে ওই স্ট্রাগলটাতে যেতে। এই যে নামগুলো, তার যে থিওরির নামগুলো, এই নামগুলো মনে রাখবে। এখানে তোমাকে ডারউইন্সের থিওরি, ডারউইন্স দিয়েই আসে, ডারউইন্স দিয়ে যে থিওরিগুলো আছে সেই থিওরির নামগুলো দিয়ে দেবে, এর সাথে একটা অন্য নাম দিয়ে দেবে, বলবে এটা কোনটা ডারউইনের থিওরি নয়। আর ডারউইনের থিওরিটা কোথা থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। খালি তার অরিজিন অফ স্পিসিস বললেই হবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা দেখো ডারউইনের থিওরি যেটা আছে, হ্যাঁ, ডারউইনের থিওরি, সরি ল্যামার্কের যে থিওরি, ল্যামার্ক যে বইটা লিখেছিল সেই বইটার নাম আমি তোমাকে লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে। দাঁড়াও এক মিনিট। ফিলোসফিক জুওলজি, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে। ফিলোসফিক, এটা হচ্ছে ল্যামার্কের বই, হ্যাঁ। এইটা থেকেও কিন্তু প্রশ্ন আছে, ল্যামার্কের বইটার নাম বলো। আচ্ছা দেখো, এরপর ডারউইনেরও কিছু কিন্তু সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হয়েছে, ঠিক আছে। ডারউইনের দেখো আমি নেক্সট বলি, যে স্ট্রাগল অফ এক্সিস্টেন্স আছে তো, এটাকে আমরা বলি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা হয়, ঠিক আছে। এই কমন নেম গুলো জেনে রাখবে, সার্ভাইভাল অফ, ও আচ্ছা আচ্ছা, মানে লিখে দিচ্ছে, এটা লাগবে না, নিচে আছে, সরি লাগবে না। আচ্ছা দেখো,
এই ডারউইনের পরে যে আর একটা মতবাদ এনেছিলেন এই এর সম্বন্ধে, তার নাম হচ্ছে হিউগো দ্য ব্রিস। ঠিক আছে, এনাকে বলা হয় এনাকে মিউটেশন তত্ত্বের প্রবক্তা বলা হতো না? হ্যাঁ, মনে হয়। ইনি মিউটেশন থিওরি দিয়েছিলেন। ঠিক আছে, এটা মনে রাখো। ঠিক আছে, এবার দেখো এই যে কয়েকটা জিনিস যে আমাদের যে ইভলিউশন হয়েছে তার কিছু প্রমাণ আমরা এই কয়েকটা জিনিস থেকে পাই, এগুলো মনে রাখবে। একটা বলে হোমোলোগাস অর্গান, একটা বলে অ্যানালোগাস অর্গান। হোমোলোগাস মানে কি, তাদের স্ট্রাকচার, ভিতরে স্ট্রাকচার সেম। যেমন আমাদের কাঁধের হাড়টাকে কি বলে, হিউমেরাস, তাই তো? হিউমেরাস আর হাতে যে দুটো থাকে সেটা বলে আপনা রেডিয়াস। এই যে দেখো, এটা হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে হিউমেরাস, আর এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে রেডিয়াস, তাই তো? এরকম বলছে অনেক কটা প্রাণীর মধ্যেই হাড়ের গঠনের মিল আছে, মানে তারা কোনো এক সময় অরিজিনটা তাদের সেম ছিল, কিন্তু পরে কাজের পার্থক্যের জন্য কারোর হাতটা মানে আমরা এক সময় কি ছিলাম, এটা আমাদের গমনে সাহায্য করতো, এক জায়গা থেকে এক জায়গায় যেতে সাহায্য করতো আমরা যখন চতুষ্পদ ছিলাম। এরকম দেখা যাচ্ছে বাদুড়ের ডানা, তিমি মাছের যে অগ্রপথ, ঠিক আছে, সামনের পাখনা, বিড়াল বিড়াল কুকুর এদের সামনের পা, এদের কিন্তু হাড়ের মধ্যে মিল আছে, কিন্তু প্রত্যেকটা বাহ্যিকভাবে দেখতে আলাদা হয়ে গেছে। এটা মানে হয় এদেরকে বলে হোমোলোগাস স্ট্রাকচার। অ্যানালোগাস স্ট্রাকচার কি, যাদের কাজ এক, দেখ ষাঁড়, পেঙ্গুইন, ডলফিন, প্রত্যেকেরই পাখনার কাজ একই, কিন্তু তাদের প্রত্যেকের গঠন আলাদা। মানে এটা কাজের জন্য এক হয়েছে দেখতে, কিন্তু তাদের প্রত্যেকের অরিজিন আলাদা। এর বলা হয় অ্যানালোগাস অর্গান। তার মানে ইভলিউশন হয়েছে, কোনো একটা অরিজিনে সবাই সেম ছিল, সেখান থেকে সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে এভিডেন্স অফ এভলিউশন। আর একটা হচ্ছে ফসিল। ফসিল তো হচ্ছে বহু আগে যেগুলো প্রাণী মরে গিয়ে তাদের ছাপ বা কোনো অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে ফসিল। আচ্ছা, লিভিং ফসিল কাকে বলে জানো? একটা তো হচ্ছে ফসিল যেগুলো মরে গেছে। ম্যাম, প্ল্যাটিপাস। হ্যাঁ, প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস ম্যাম, হ্যাঁ, অংশতন্ত্রী। লিভিং ফসিল মানে হচ্ছে যারা বহু আগেও পৃথিবীতে ছিল এবং কোনো তারা পৃথিবীর সাথে এমন ভাবে মানিয়ে নিয়েছে যে তাদের দেখতে কোনো রকম পরিবর্তন ছাড়াও পৃথিবীতে রয়ে গেছে। যেমন আরশোলাও একটা লিভিং ফসিল। ঠিক আছে, সে মানে বলা হয় আরশোলা হচ্ছে ডাইনোসর যুগের প্রাণী, কিন্তু ডাইনোসর চলে গেছে, কিন্তু ও ন্যাচারালি সিলেক্টেড হয়ে গেছে ডারউইনের কথায়, দিয়ে পৃথিবীতে রয়ে গেছে। এদেরকে বলা হয় লিভিং ফসিল। ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিয়েশন, দ্য প্রসেস অফ নিউ স্পিসিস ডেভেলপ ফ্রম দ্য এক্সিস্টিং স্পিসিস ইজ নোন অ্যাজ স্পেসিয়েশন। এটা হচ্ছে মানে একটা প্রজাতি থেকে একটা প্রজাতি তৈরি হওয়াকে বলে। আর এই স্পেসিয়েশনে যেগুলো ইয়ে করে, এফেক্ট করে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন। জিওগ্রাফিক্যাল আইসোলেশন মানে হচ্ছে কোনোভাবে তারা তাদের কোনো একটা প্রজাতির সাথে জিওগ্রাফিক্যালি আলাদা হয়ে গেছে, তারা হয়তো এদেশের হয়ে গেছে আর একটা দেশে যেতে পারেনি। ঠিক আছে, জেনেটিক ড্রিফট, ভ্যারিয়েশনস, এইগুলো হচ্ছে মানে কেন স্পেসিয়েশন হয়, একটা প্রজাতি থেকে কেন আর একটা প্রজাতি তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা দেখো, ইভলিউশনের তিনটে টাইপ আছে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, প্যারালাল। কিরকম? আচ্ছা দেখো, কনভার্জেন্ট মানে কি, ধরো যেমন তুমি ওই হোমোলোগাস অর্গানের থেকে দেখলে, সেটা হচ্ছে কি তারা প্রথমে এক ছিল, তারপর তারা আস্তে আস্তে ছড়িয়ে গেছে কাজ আলাদা আলাদা হওয়ার জন্য। সেটা হচ্ছে একটা জায়গা থেকে আলাদা জায়গায় চলে গেছে। যেমন তোমার লাইটের ক্ষেত্রে বলো ডাইভার্জেন্ট রে, মানে একটা জায়গা থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, সেটা ডাইভার্জেন্ট। আবার তারা বিভিন্ন দিকের ছিল, তারা কাজের সূত্রে এক হয়েছে, যেমন অ্যানালোগাস অর্গানের ক্ষেত্রে বলে, সেটা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। ঠিক আছে, আর প্যারালাল মানে হচ্ছে যেটার ক্ষেত্রে কোনো চেঞ্জেস হয়নি, মানে যে যেরকম ছিল সে প্যারালালি একই রকম চলছে, সেটা হচ্ছে প্যারালাল ইভলিউশন। এই দেখো, এই ইভলিউশনের ফলে, ইভলিউশনটা করার জন্য যে ক্যারেক্টারস গুলো কাউকে গ্রহণ করতে হয় সেটাকে বলে অ্যাডাপশনস। এখানে দেখো ম্যামালসদের ক্ষেত্রে কি করতে হয়েছে,
যারা শীতের দেশে থাকে তাদের বডিকে ওয়ার্ম রাখার জন্য তাদের বডিতে ফার রাখতে হয়েছে। দেখবে একই কুকুর, সেম কুকুর তোমাদের আমাদের এখানে যেগুলো দেখা যায় এখানে ওয়েদারে আর পাহাড়ি অঞ্চলে যেগুলো দেখা যায় একই কুকুর কিন্তু গায়ে বেশি লোমযুক্ত। এটা তাদের অ্যাডাপশন ফিচার্স কি। আচ্ছা, তারা তাদের বাচ্চার জন্ম দেয়, ঠিক আছে। ওয়ার্ম ব্লাডেড মোস্ট ম্যামাল স্টে ইন গ্রুপস, ঠিক আছে, এটা বোঝা গেল। এইগুলো হচ্ছে ম্যামালসদের অ্যাডাপশন ফিচার্স। এখানে দেখো বার্ডস এর মধ্যে অ্যাডাপশনের জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এসছে সেটা হচ্ছে তারা বডিকে ওড়ানোর জন্য নিজের বডিকে অনেক হালকা রেখেছে, তার ফলে তাদের অনেক কিছুই তারা বাদে, যেমন তাদের দাঁত নেই, ডিম ওভারি একটা, ঠিক আছে, এরকম নিজের বডিকে জাস্ট হালকা করার জন্য তাদের মধ্যে কিন্তু মানে হয়তো তাদের পূর্বের কোনো বংশধরদের মধ্যে ছিল কিন্তু এখন নেই। ফিশ ফিশে দেখো এরা এরা যেহেতু ইয়ে ছাড়া সার্ভাইভ করতে পারে না, ওয়াটার ছাড়া সার্ভাইভ করতে পারে না, এদের মধ্যে ফুসফুসের বদলে মানে আমাদের যেমন লাংস থাকে, আমাদের লাংসটা কি আমাদের আমরা এয়ার থেকে আমাদের বাতাস নিতে সুবিধা হয়, তাই তো। কিন্তু এই যারা ফিশ থাকে তাদের গিলস থাকে, ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় মানে একটা গ্যাসকে গ্রহণ করা ছাড়া এই প্রক্রিয়ায় কাজ চালিয়ে তাদের শরীরে শ্বাস ব্যবস্থাটাকে চালু রাখে। এবং তাদের দরকারি যে অ্যাডাপশনস গুলো হয়েছে সেগুলো পড়বে, আমি এখানে লিখেছি। এই যে ক্যাকটাস কোথায় হয়? ক্যাকটাস খুব গরম পরিবেশে হয়, সেই জন্য তাদের কি হয় সমস্ত কিছু কাঁটায় পরিণত হয়েছে। এবং দেখবে যে আমাদের যখন সূর্যের তাপ খুব বেড়ে যায় তখন গাছের পাতাগুলো কেমন উইল্ট হয়ে যায়, মানে মুড়ে যায়, মানে যাতে তাদের সারফেস কমিয়ে দেয়। ঠিক ক্যাকটাসও তাই করে, নিজেদের সারফেসটা কমিয়ে দেয়, পাতাগুলোকে কাঁটা করে দিয়েছে। এবং একটা যে বডি স্টেম আছে সেটাই তাদের খাবার তৈরি করে এবং যাতে মিনিমাম ইভাপোরেশন হয় তাতে সাহায্য করে। আচ্ছা দেখো এই যে লিভস মাউন্ট, এই যে পাহাড়ি গাছগুলো দেখো একটা বিশেষ বৈশিষ্ট্য, কনিক্যাল শেপের হয়। দেখতে পাচ্ছ কনিক্যাল শেপের কেন হয় জানো? পাহাড়ের দেশের বাড়িগুলো এরকম ধরনের হয় কেন বলতো? ম্যাম ওই বরফ পড়ার থেকে বরফ গুলো বাঁচাতে যাতে পড়ে যায়। সাইড এখানে থেকে। বরফ পড়ে বলে, এখানে কিন্তু সমস্ত গাছগুলো বরফের দেশে এরকম ধরনের হয়, যাতে ইভেন বাড়িও এরকম ভাবে তৈরি হয়, বাড়িগুলোকেও মানুষ অ্যাডাপ্ট করে দিয়েছে ওখানে। আর একটা দেখো দে হ্যাভ টাফ কভার সিটস, মানে যাতে প্রচন্ড ঠান্ডাতেও সেই বীজটা সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। আচ্ছা এদের এদের কি হয়, অনেক বেশি ফার থাকে, বা এই শীতের দেশে যারা থাকে তাদের কি হয় বলতো, তাদের অনেক বেশি ওই চামড়ার নিচে অনেক বেশি চর্বি থাকে, যাতে তারা ওই তাদের বডিটাকে গরম রাখতে পারে, ঠিক আছে। আর এই যে দেখো দ্য অ্যাবিলিটি টু বি আ স্ট্রং সুইমার হেল্প হান্টিং অ্যান্ড সুইমিং থ্রু আইস, মানে এরা খুব স্ট্রং সুইমার হয়। আর তাদের ঠান্ডায় থাকার মতোই তাদের শরীরে চর্বি থাকে। আচ্ছা অ্যাম্ফিবিয়ান্স হচ্ছে একটা অ্যাম্ফিবিয়ান্স হচ্ছে কি ব্যাং, তাই তো। ওদের দেখবে ব্যাঙাচি গুলো কিন্তু ডাঙায় থাকতে পারে না, ব্যাঙাচি গুলো হচ্ছে ট্যাডপোল, তাই তো। ওই ট্যাডপোলস গুলো কিন্তু ডাঙায় থাকে না, ওরা জলেই থাকে, কিন্তু তারা যখন ব্যাং হয়ে যায় তারা ইয়েতে আসে, আমাদের উভচর হয়ে যায়। এই চেঞ্জেসটা তাদের মধ্যে কে আনে জানো? মানে একটা ব্যাঙাচির সাথে ব্যাঙের কিন্তু পুরো দেহের অমিল আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর হতে কি সাহায্য করে? থাইরক্সিন হরমোন। হ্যাঁ, থাইরক্সিন হরমোনের একটা প্রধান কাজ যেটা হচ্ছে এটাকে বলে এটাকে বলা হয় যে মেটামরফোসিস, একটা প্রাণী সম্পূর্ণ রূপান্তরে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে একটা কথা বলে রাখি, যেমন ম্যামালসটা সাধারণত ওয়ার্ম ব্লাডেড হয়, তো এই যে অ্যাম্ফিবিয়ান্সরা কিন্তু কোল্ড ব্লাডেড হয়, এদের স্কিনও ওয়েট হয়, যেমন এই ব্যাঙের ভিজে চামড়া। আর একটা ব্যাঙের আর একটা ক্যারেক্টার জানো তো, যে সেই ব্যাঙের জিভটা উল্টো, সামনের দিকটা লাগানো পিছন দিকটা খোলা। হ্যাঁ, তার জন্য খাবার বার করে ঘুরিয়ে হ্যাঁ নেয়। হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে হাইড্রোফাইটস। এই হাইড্রোফাইটস এর একটা কথা বলি, এটাকে নিউম্যাটোফোর মানে যেগুলো হচ্ছে যেখানে নুন বেশি, যেখানে প্রচুর মাটিতে নুন বেশি, কোস্টাল এরিয়া এই ধরনের গাছগুলো হয়। এবং তাদের এই গাছগুলো একটা স্পেশাল ক্যারেক্টার থাকে হচ্ছে লবণ সহনীয়তা, মানে ওরা ওইখানকার মাটিতে প্রচন্ড যে লবণের পরিমাণ বেশি সেটাকে সহ্য করতে পারে। এবং এইখানে
মাটিতে অক্সিজেনের পরিমাণ কম বলে মাটির ভিতরে রুটগুলো বাইরে বেরিয়ে আসে কিছুটা গাছের ওপরে গিয়ে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। ঠিক আছে? এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য তোমাদের বলে রাখি, এখানকার তো জল মানে দেখছো মাসেস বা সোয়ামস লেখা আছে, এটা জলাভূমি তো এখানকার, মানে যেহেতু কোস্টাল এরিয়া সবসময় মাটি ভেজা থাকে, এখানকার যে বীজগুলো হয় গাছে, সেগুলো গাছেই হয়ে যায়, অঙ্কুরিত হয়ে যায়, দিয়ে গাছে অঙ্কুরিত হয়ে মাটিতে পড়ে, যাতে জলে টেনে নিয়ে সেই বীজগুলো নষ্ট না হয়ে যায়। ওখানকার মানে এটা কিন্তু এখানকার কোনো গাছে দেখা যায় না। ঠিক আছে? এই শুধু হাইড্রোফাইটসদের ক্ষেত্রেই বা এই যে যাদের শ্বাসমূল ঠেসমূল আছে তাদের দেখা যায়, মানে এদের একদম বীজটা অঙ্কুরিত হয়েই মাটিতে পড়ে। ঠিক আছে? এটাকে বাংলায় জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে, ইংলিশে ইংলিশে কি বলে দেখতে হবে। হ্যাঁ, আমি মনে পড়ছে না অ্যাট প্রেজেন্ট। এইটা কার দেখা যায় তোমাদের পর্যন্ত প্রশ্ন আসে যে এই ক্যারেক্টারিস্টিক্সটা কাদের দেখা যায়। আচ্ছা, এই যে নিউম্যাটোফোর, এই যে ব্রিদিং রুটস, নিউম্যাটোফোর, এই যে শ্বাসমূল ঠেসমূল, এগুলোকে কিন্তু কি বলে ইংলিশে মনে রাখবে। ঠিক আছে? ব্যাস, অ্যাডাপশনস এগুলোরই আছে। দেখো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। অ্যাকচুয়ালি যে যেখানে থাকে সে সেখানকার মতোই হয়ে যায়। যেমন ধরো ওই পদ্ম গাছের, পদ্ম তো জলে হয়, যে পদ্মগুলো জলে হয়, ওখানকার কি হয় বলতো, পদ্ম গাছের বীজ এরকম বাস্ট করে, এরকম মানে বাস্ট মানে কি এরকম ফেটে যায়, ফেটে গিয়ে জলের মধ্যেই বয়ে যায়। মানে সব, মানে ওটাও তো ওর সন্তান, সে তার বীজের ক্যারেক্টার ওরমই করে দিচ্ছে, সে আবার জলে হয়ে যাওয়ার জন্যই তৈরি করে রেখেছে। ব্যাস। আচ্ছা, এখানে একটা কথা বলি, দাঁড়াও। এই যে ফিশের একটু বডি ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে রাখবে, যে ফিশের কতগুলো পাখনা থাকে, ঠিক আছে, ফিন্স কতগুলো থাকে, কোন ফিন্স তার ডাইরেকশন চেঞ্জে সাহায্য করে, কোন ফিন্সের কি কাজ, ঠিক আছে, ডাইরেকশন চেঞ্জে লেজটা সাহায্য করে, হ্যাঁ, শেষের লেজের পাখনাটা সাহায্য করে। তারপর মাছের শরীরে একটা স্পেশাল ধরনের পেশি থাকে, ঠিক আছে, এবার যেটা মাছের কাঁটা বড় একটু মোটামুটি মাঝের সাইজে মাছ খুললে যেটা দেখা যায়, সেটাকে কি পেশি বলে জানো? মায়াটম। হ্যাঁ হ্যাঁ, মায়াটম পেশি, ভেরি গুড, মায়াটম পেশি বলে। এই শর্ট কোশ্চেন্স গুলো কিন্তু এই জায়গা থেকে আসে। তোমাদের বায়োলজির অনেকটাই কভার হয়ে গেল তোমাদের এসএসসির জন্য। বায়োলজি, হরমোন, সেল, হেরিডিটি, সেল ডিভিশন, ভালো কভার ম্যাডাম, হয়েছে। ওই ছবির মধ্যে একটা দেবজ্যোতিকে দেখলাম আমি। না না ম্যাডাম, আগের স্লাইডে ম্যাডাম আছে, অনেক কটা আগের স্লাইডে। কোনটা? আগের স্লাইডে ম্যাডাম, প্রথম দিকে। আচ্ছা, আমি বুঝতে পেরে গেছি কোনটা ম্যাম, বলছো, বুঝতে পেরে গেছি। দেবজ্যোতির বংশধর ছিল এটা, ওই এবার হনুমান। দেবজ্যোতি পূর্বপুরুষ ছিল সবারই। হ্যাঁ। আমার এখানে সবারই ছিল পূর্বপুরুষ। তোরও তো জিম গ্যাং এর মতন, সামনের দিক আটকানো পিছন দিক খোলা। দেবজ্যোতি, আচ্ছা, দেবজ্যোতির সবাই দেখতে। এবার বলো তোমরা সবাই ক্লাসটা কেমন বুঝলে, আমাকে একটু বলো। ভালো ম্যাম। ম্যাম ভালো বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটু যদি পড়ে নাও তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। হ্যাঁ, মানে এখান থেকেই আসে, তোমাদের বাইরে থেকে যেটা পড়তে বললাম সেটা হচ্ছে ওই জরায়ুজ অঙ্কুরোদ্গমের ইংলিশ নেমটা তোমরা একটু জেনে নেবে, কারণ ওই টার্মটা দিয়েই তো প্রশ্ন আসে, তোমাদের তো বাংলায় কোশ্চেন হয় না। আর একটা হচ্ছে ও কাজ ম্যাম, দিলাম একটা কথা হচ্ছে। বলবো? হ্যাঁ, বলো। বলছি ম্যাম, ওই জিওগ্রাফিক্যাল টার্মস গুলো একটুখানি যদি ইংলিশে বলে দেন না ভালো হয়, নাহলে বাংলাগুলো মনে থাকছে না জিওগ্রাফিতে? জিওগ্রাফি যখন পড়াবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিওগ্রাফি, হ্যাঁ আচ্ছা ম্যাম। ঠিক আছে, অবশ্যই বলে দেবো, অবশ্যই বলে দেবো। আচ্ছা, আর হচ্ছে আজকে কাজ দিলাম মেন্ডেলের সেকেন্ড ডাই হাইব্রিড ক্রসের যে জিনোটাইপটা, ওটা তোমরা একটু চেক করবে, আর ওটা জাস্ট চেক করে রাখবে। আর একটা কি বললাম, ও হ্যাঁ, মাছের একটু ডিটেলিংটা পড়বে, যে মাছের যে ফিন্স গুলো আছে তার কাজ কি, হ্যাঁ, ওটা একটু পড়ে নেবে। ওটা আমি খালি নোটসে দিইনি। ওকে, তাহলে আজকে সবাই যদি বুঝে গেছো তো আজকে ক্লাস এই অবধি। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। লিভ করলাম। হ্যাঁ, আচ্ছা, শোনো শোনো, আরেক মিনিট, আরেকটা কথা। আমি লিভ করে গেছো নাকি? না 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 না, না আসছি। না বলুন। ওকে ওকে। হ্যাঁ, বলছি আমি না কালকে তোমাদের ক্লাসটা না নিয়ে যদি সানডে রাতে নিই, কোনো অসুবিধা আছে?
বা নেক্সট উইকে। আমার অ্যাকচুয়ালি রোববার একটা এক্সাম আছে, তো আমার কালকের দিনটা আমার একটু তোমাদের ক্লাসটা না নিলেই ভালো হয়। আমি তোমাদের সানডে না নিয়ে আপনি বলছেন সোমবার নিন, একটু হ্যাঁ? তাড়াতাড়ি করে নিন, সোমবারে বরঞ্চ নিন। সোমবার হ্যাঁ ম্যাম। নেব? আচ্ছা, ঠিক আছে, সোমবার তাহলে তোমাদের 6টা থেকে হবে? আমি একদম আজকেই ফিক্সড করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ 6টা থেকে 7টা। ঠিক আছে। 6টা থেকে 7টা। আচ্ছা, আমি একবার জেনে নিই স্যারের সেই সময় কোনো ক্লাস আছে কিনা। স্যারের কি তোমাদের সেই সময় ক্লাস আছে? সোমবারে আমাদের কোনো ক্লাস নেই। সোমবারে নেই। আচ্ছা, সোমবার তোমাদের 5টা থেকে কোনো অসুবিধা আছে? না, যদি 5টা না, থেকে। আপনি যখন মনে করেন তখনই হয়ে যাবে। আচ্ছা, আর বাকি কারোর কলেজের ক্লাস? না, তোমাদের তো কলেজের ক্লাস থাকে, সেই জন্য বলছি। সোমবারে থাকে না ম্যাডাম আমাদের। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। তাহলে আমি 5টা থেকে নিয়ে নেবো, হ্যাঁ, ক্লাস। আমার অসুবিধা নেই, আর তো দাদারা রয়েছে, তাদের হ্যাঁ, প্রবলেম না আছে। ম্যাম, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাকিরাও একটু বলো তাহলে। তাহলে আমি একদম ফিক্স রাহুল করে দা দিচ্ছি। বা বাদল দা। আচ্ছা, 5টা না 5:30টা? ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আমি 5:30টাতেই ফিক্সড করছি। যদি কেউ তোমরা কিছু বলছো না, আমি 5:30টাতেই করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কালকের ক্লাসটা, কালকে স্যার যেমন ক্লাস নেবেন, ঠিক আছে, আমি কালকের ক্লাসটা আমি তোমাদের সোমবার 5:30টা থেকে নেবো, 5:30টা থেকে 6:30, ঠিক আছে? ওকে, বাই। ওকে ম্যাডাম, লিভ করবো? লিভ করছে, হ্যাঁ হ্যাঁ, লিভ করো। ম্যাম আসছি। হ্যাঁ হ্যাঁ।